শুনছেন ডিজিটাল দুষ্টুমি অডিও স্টোরি। নমস্কার, ডিজিটাল দুষ্টুমিতে আজকের গল্প হলো প্রেমেন্দ্র মিত্রের লেখা রাজপুতানার মরুতি। কল্লোল যুগের একজন বহুমুখী প্রতিভার অধিকারী বাঙালি কবি, ছোট গল্পকার, উপন্যাসিক এবং চিত্র পরিচালক প্রেমেন্দ্র মিত্র। বাংলা সাহিত্যে তার সৃষ্ট জনপ্রিয় চরিত্রগুলি হল ঘনাদা, মেজকর্তা এবং মামাবাবু। এই গল্পটি নেওয়া হয়েছে ভূত শিকারে মেজকর্তা এবং বইটি থেকে। গল্পের প্রধান চরিত্র হল লেখক, ট্রেনের এক যাত্রী এবং স্টেশন মাস্টার। শুরু হচ্ছে আজকের গল্প রাজপুতানার মরুতি। ছেলেবেলা থেকেই ভ্রমণ করা আমার নেশা। এই 25 বছর বয়স পর্যন্ত স্থির হয়ে কোথাও 3 মাস বসতে পেরেছি এমন কথা স্মরণ করতে পারি না। একলাই ঘুরেছি। যেসব বাধা পথে সাধারণ লোক চোখ কান বুজে বার কয়েক যাতায়াত করে জাকিয়ে গল্প করবার মতো ভ্রমণ সাঙ্গ করেছে মনে করে, সে পথে যেতে আমার ভালো লাগে না। অদ্ভুত সব জায়গা, অজানা সব রেল লাইন, নগণ্য সমস্ত স্টেশন খুঁজে বার করতেই আমার আনন্দ। এই বিদেশ যাত্রায় আমার কোনোদিন কোনো সঙ্গী মিলবে আশা করিনি, কিন্তু তাই একদিন মিলেছিল আশ্চর্য রকমে। সেই গল্পই আজ বলছি। সুদূর রাজপুতানায় JB রেলওয়ে মার্তা রোড স্টেশনে বসেছিলাম ফুলেরা জংশনে যাবার গাড়ির অপেক্ষায়। ফুলেরা জংশন পর্যন্ত যাওয়ার ইচ্ছা অবশ্য ছিল না। মনে মনে ঠিক করেছিলাম তার আগেই দেগানা স্টেশনে নামব। মরুভূমির মাঝে স্টেশনটি অত্যন্ত ছোট, ওয়েটিং রুম নেই। একটা ছোট ঘর আছে, কিন্তু তাকে ওয়েটিং রুমের সম্মান দেওয়া চলে না। ঘরের মেঝেতে বালি ছাড়া আর কিছু নেই। একধারে একটা বেঞ্চি ছিল, এখন তার পায়া খসে যাওয়ায় তার বসেবার জায়গাটা মেঝেতে পড়ে আছে মাত্র। একেবারে বাড়ির উপর না শুয়ে সেই তক্তার ওপরই কম্বল পেতে শুয়েছিলাম। এই মরুর দেশে এই সময়টায় দিনের বেলা যেমন অসহ্য উত্তাপ, রাত্রে তেমনই কনকনে শীত। একটু আগুন দিলে ভালো হয় মনে হচ্ছিল। স্টেশনে জনপ্রাণী নেই। যে পাঞ্জাবি ভদ্রলোকটি স্টেশন মাস্টারি করেন তার কোয়ার্টার কাছেই। স্টেশনের একটিমাত্র চাকরের সঙ্গে তিনি সেখানে তখন বিশ্রাম করতে গেছেন। ট্রেন আসবার মিনিট 15 আগে আসলেই তার চলে। পরিষ্কার জ্যোৎস্নার রাত্রি। যে ঘরে বসেছিলাম তার জানলা নেই। একটা দরজা আছে, কিন্তু তাও একেবারে খোলা। বন্ধ করবার মতো কোনো পাল্লা সেখানে কোনোদিন বসানো হয়নি। সেই দরজা দিয়ে চন্দ্রলোকে বহুদূর পর্যন্ত মরুভূমি দেখতে পাওয়া যাচ্ছিল। জ্যোৎস্নায় সমস্ত বালির সমুদ্র মনে হচ্ছিল। কে যেন রূপার গুঁড়ো ছড়িয়ে রেখেছে। শুয়ে শুয়ে বিশাল মরু প্রকৃতির রহস্যময় নিস্তব্ধতা সত্যি উপভোগ করছিলাম। মনে হচ্ছিল পৃথিবীর মমতাময়ী মাতৃরূপও যেমন সত্য, এই কঠোর তপতি রূপও তেমনই। স্নিগ্ধ শস্য শ্যামলা মাটির স্নেহময়ী রূপ দেখলে মনে হয় মানুষই বুঝি সৃষ্টির সবচেয়ে বড় কথা। তাকে লালন করবার জন্যই পৃথিবীর যেন যত ব্যাকুলতা। কিন্তু এই দিকচিহ্নহীন মরু প্রান্তরে মানুষ নগণ্য হয়ে গেছে। মানুষের প্রতি এই উদাসীন প্রকৃতির ভূক্ষেপ পর্যন্ত নেই। এই বিশাল প্রান্তরের মাঝে ক্ষীণ একটি রেখা অনুসরণ করে খেলনার সকেটের মতো অসহায়ভাবে মানুষের সৃষ্ট দুধর্ষ ইঞ্জিন গাড়ি সমেত যাতায়াত করে। আকাশ ও ধরণীর অসীমতার মাঝে মানুষের জীবনের মতোই তাকে অকিঞ্চিতকর মনে হয়। এমনই সব কথা ভাবছিলাম। এমন সময় বাইরের প্ল্যাটফর্মে কার যেন পায়ের শব্দ শুনে আশ্চর্য হলাম। ট্রেনের তো এখনো ঘন্টাখানেক দেরি। এর মধ্যে স্টেশন মাস্টারের তো আসবার কথা নয়। সেই মুহূর্তেই দরজায় কার দীর্ঘ ছায়া পড়ল। শুধু ছায়া দেখে মানুষের চেহারা অনুমান করা যায় না, তবু মনে হলো লোকটা অত্যন্ত দীর্ঘকায়। তার পিঠে একটা বস্তার মতো কিছু আছে বলে মনে হলো। ছায়া আর কিন্তু বেশি দূর অগ্রসর হলো না। পদশব্দে বুঝলাম লোকটি আবার অন্যদিকে ফিরে চলতে আরম্ভ করেছে।
তার সঙ্গে সাক্ষাৎ হলো না। খানিক বাদে আবার পদশব্দ আমার ঘরের দিকে আসতে শুনতে পেলাম, কিন্তু আশ্চর্যের বিষয় এবারেও লোকটির ছায়া আমার দরজায় পড়বার পরই সে ফিরল। ছায়ার বেশি আর কিছু দেখার সৌভাগ্য আমার হলো না। তারপর আধা ঘন্টা ধরে এই এক ঘটনার পুনরাবৃত্তিতে সত্যিই আমি কৌতূহলী হয়ে উঠলাম। এই কনকনে শীতের রাতে একেবারে পা গুনে করে কে প্ল্যাটফর্মে এরকম করে পদচারণ করে বেড়াচ্ছে? উঠে দেখতে অবশ্য পারতাম, শুধু গরম কম্বলের আশ্রয় ত্যাগ করে উঠবার উৎসাহ তখন ছিল না। শেষ পর্যন্ত যখন উঠলাম তখন স্টেশনে চাপরাশি ট্রেন আসবার ঘন্টা দিয়েছে এবং স্টেশন মাস্টার তার অফিস ঘরে বসে লাইন ক্লিয়ারের তারই বোধহয় গ্রহণ ও প্রেরণ করছেন। কিন্তু আশ্চর্য, সমস্ত প্ল্যাটফর্মে আমি একা ছাড়া আর কোনো যাত্রী নেই। এতক্ষণ ধরে যে লোকটির ছায়া দেখলাম, যার পদচারণার শব্দ শুনলাম, সে গেল কোথায়? রহস্যের মীমাংসা করার আগেই ট্রেন এসে গেল। ফাঁকা একটা গাড়ি দেখে রাত্রে ঘুমাতে পাওয়ার আশায় চড়ে বসলাম। গাড়ি ছেড়ে দিল। ফাঁকা গাড়িতে সমস্ত জানলার শার্সি তুলে দিয়ে নিচের একটা বেঞ্চিতে কম্বল বিছিয়ে শোবার উদ্যোগ করছি। এমন সময় খুব করে কাশির শব্দে অবাক হয়ে উপরে তাকালাম। যতদূর মনে পড়ে এই কামরায় ঢুকবার সময় চারিদিকে তাকিয়ে কাউকে দেখতে পাইনি। আমার দেখার কি এমনই ভুল হয়েছিল? আমার উল্টো দিকের বাঙ্কের উপর একটি লোক বসে আমারই দিকে অদ্ভুতভাবে চেয়ে আছেন। লোকটির চেহারা অসাধারণ, বয়স প্রায় পৌরত্বের আসে পৌঁছেছে, কিন্তু এই রাজপুতের দেশেও এমন বিশাল বলিষ্ঠ চেহারা খুব কম চোখে পড়েছে। তবে সাধারণ রাজপুত অপেক্ষা রং লোকটির ময়লা। আমাকে ফিরে চাইতে দেখে লোকটি চমৎকার হিন্দুস্তানিতে জিজ্ঞাসা করিলেন, কত দূর যাবেন? আমি গন্তব্য স্থান বলা মাত্র হঠাৎ তিনি বাঙ্ক থেকে নেমে এসে নিচের বেঞ্চে বসে বললেন, আপনি বাঙালি কেমন না? নিজের পোশাক ও হিন্দুস্তানি উচ্চারণ সম্পর্কে আমার একটু গর্ব ছিল। আমার এই পোশাকে এই সুদূর দেশে কেউ বাঙালি বলে চিনতে পারবে আশা করিনি। বললাম, কেমন করে বুঝলেন? তিনি এবার পরিষ্কার বাংলায় বললেন, নিজেও বাঙালি বলে। ট্রেনের দুই ধারের বেঞ্চে থেকে এবার আমাদের আলাপ শুরু হয়ে গেল। এই শুষ্ক মরুর দেশে আমারই মতো আর একজন ভবঘুরে বাঙালির সাক্ষাৎ পেয়ে নিদ্রার কথা একেবারে ভুলে গেলাম। কিছুক্ষণ আলাপের পর মনে মনে লোকটির প্রতি একটু শ্রদ্ধাই হলো। যাযাবর বৃত্তি অনেককাল আগেই গ্রহণ করেছি, কিন্তু শুধু বয়সে নয়, অনেক দিক দিয়েই এই লোকটির কাছে আমি শিশু। তার চুলে পাক ধরলেও পর্যটনের নেশা আমার চেয়ে এখনো প্রবল আছে দেখলাম। কত অদ্ভুত জায়গায় না তিনি দেখেছেন, কত অদ্ভুত ঘটনাই না প্রত্যক্ষ করেছেন। গল্প করতে করতে কতক্ষণ কেটে গেছিল বুঝতে পারিনি। এই বন্ধাবানের দেশের স্টেশনগুলির দূরত্ব অত্যন্ত বেশি, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে অনেকক্ষণ লাগে। কিন্তু তবু মনে হলো যে এতক্ষণ দেগানার আগের স্টেশনের কাছে পৌঁছে যাবার কথা। জানলা দিয়ে মুখ বাড়িয়ে কিন্তু স্টেশনের কোনো কিছু দেখতে পেলাম না। চাঁদ পশ্চিম দিকে হেলে প্রায় ডুববার উপক্রম হয়েছে, কিন্তু বালি সমুদ্রে স্টেশনের কামরাগুলির আলো ছাড়া স্টেশনের কোনো আভাস নেই। জানলা থেকে মুখ ফিরতেই দেখলাম আমার সঙ্গী মৃদু মৃদু হাসছেন। বললেন, পৌঁছাবার এত তাড়া কেন? এমন করে যাওয়াতেই তো সুখ। বললাম, আমাদের সুখ হতে পারে, কিন্তু ট্রেন তো যথাসময়ে যথাস্থানে পৌঁছাবে। এবার তার উত্তরের কোনো অর্থ খুঁজে পেলাম না। তিনি বললেন, তারই বা কি মানে আছে? খানিক চুপ করে থেকে তিনি বললেন, আমার ইচ্ছে করে আপনাকে সঙ্গী করে নেই। আপনার মতো একটি ভবঘুরে লোকের সঙ্গই খুঁজছিলাম। বিনীতভাবে বললাম, নিলে তো আমিও সুখী হই, আমার সেটা সৌভাগ্য। ভদ্রলোকের কথাবার্তা ক্রমশই অদ্ভুত মনে হচ্ছিল। এই কথার উত্তরে কি বলবো ভাবছি, এমন সময় ট্রেনের তীব্র হুইসেলের শব্দে চমকে উঠলাম।
রাত্রে চলন্ত ট্রেনের তীব্র হুইসেলের শব্দ সাধারণ অবস্থাতেও কি অদ্ভুত শোনায় তা অনেকেরই জানা আছে। গাড়ির চাকায় অশ্রান্ত আওয়াজের ওপর ইঞ্জিনের তীক্ষ্ণ স্বর প্রবল গতির অনুভূতিকে তীব্রতর করে তোলে, একটা আসন্ন ভয়ঙ্কর বিপদের ইঙ্গিত যেন বহন করে আনে। সেদিন কিন্তু বিশাল মরুপ্রান্তরের মাঝে ইঞ্জিনের হুইসেলের শব্দ ঠিক আর্তনাদের মতোই শোনাচ্ছিল। শব্দ আর থামে না। ট্রেনের গতিমুখ পরিবর্তনের সঙ্গে সঙ্গে কখনো একটু ক্ষীণ, কখনো আরেকটু ক্ষীণ, কখনো অত্যন্ত স্পষ্ট হয়ে সেই শব্দ অবিরাম ধ্বনিত হতে থাকে। এখানে একটিমাত্র লাইনে একটি করে গাড়ি যায় বলে লাইন ক্লিয়ারের গোলযোগ কখনো হয় না। তাহলে এই অশান্ত হুইসেলের কি প্রয়োজন? জানলার শার্টসিটা আবার তুলে ফেললাম। বাইরের কনকনে হাওয়ার সঙ্গে ইঞ্জিনের চিৎকার যেন তীব্রতর হয়ে সত্যকার তীক্ষ্ণ ছুরিকার ফলার মতোই আমাকে বিদ্ধ করল। পশ্চিম দিক চক্রাবানে চাঁদের অর্ধেক সমাধি তখন হয়ে গেছে। স্তিমিত আলোকে অসীম বালির সমুদ্র মনে হলো যেন মূর্ছাবর্ত হয়ে আছে, আর তারই ভেতর প্রকাণ্ড একটা বেগবান সরীসৃপের মতো কোনো অবর্ণীয় আতঙ্কে উন্মত্তের মতো আর্তনাদ করতে করতে আমাদের ট্রেন উদ্দেশ্যবিহীনভাবে ছুটে চলছে মনে হলো। ট্রেনের আতঙ্ক যেন সেই মুহূর্তে আমারও মনে সঞ্চারিত হয়ে গেল। অনুভব করলাম ট্রেনের সঙ্গে সঙ্গে আমারও দেহ থরথর করে কাঁপছে। ট্রেনের আর্তনাদ যেন আমারই বুক ফেটে বার হচ্ছে। ঘরের মধ্যে ফিরে যাইতেই দেখলাম ভদ্রলোক তার পিঠে একটি থলি নিয়ে উঠে দাঁড়িয়েছেন। তার সমস্ত মুখের ভাব পাণ্ডুর হয়ে গেছে। আমার দিকে চেয়ে ভীত অস্ফুট স্বরে বললেন, আর সময় নেই, এবারে লাফিয়ে পড়ুন। কেন যে সময় নেই, কিসের যে বিপদ ভালো করে বুঝবার তখন আমার সময় নেই। আমার মনের ভেতর সমস্ত যেন ইঞ্জিনের তীক্ষ্ণ বিরামহীন চিৎকারে বিশৃঙ্খল হয়ে গেছে। শুধু গাড়ির চাকার একঘেয়ে শব্দ অনুভব করছিলাম, যেন প্রতি মুহূর্তে একটা ভয়াবহ সম্ভাবনার দিকে নিরুপায়ভাবে এগিয়ে চলেছি। জীবনে বিপদে কখনো পড়িনি এমন নয়, কিন্তু এমন আতঙ্ক অতি বড় দুঃস্বপ্নের মাঝেও কখনো অনুভব করেছি বলে মনে করতে পারি না। আমার অন্তর থেকে বিপুল বন্যার মতো এই ভয়ের অনুভূতি আমার চেতনাকে যেন মগ্ন করে দিল। শ্বাসরোধকারী একটা অন্ধকার আমার মনের চারিধারে যেন গাঢ়ভাবে ঘিরে আসছে। এই মুহূর্তে চেষ্টা না করলে তার কবল হতে আর ছাড় মিলবে না। আমার সঙ্গীর কণ্ঠ শুনতে পেলাম। এক হাতে কামরার দরজাটা খুলে ধরে তিনি অঙ্গুলি সংকেতে আমাকে ডেকে বললেন, আসুন। তার সে ডাক যেন আমার পক্ষে অলঙ্ঘনীয় আদেশ মনে হলো। আমাকে যেতেই হবে। আমার সমস্ত দেহ মন যেন তার সেই ডাক অনুসরণ করবার জন্য উন্মুখ হয়ে উঠেছে। আসন্ন বিভীষিকা থেকে মুক্তি পাবার সেই একমাত্র উপায়। ট্রেন থেকে আমায় এই মুহূর্তেই লাফিয়ে পড়তে হবে। জানলা দিয়ে আরেকবার বাইরে চাইলাম। পশ্চিম দিগন্তে চাঁদ তখন ডুবে গেছে। আকাশ ও ধরণী গাঢ় অন্ধকারে আবৃত। তারই ভেতর ইঞ্জিনের চূর্ণের রাঙা আলো রক্তাক্ত ক্ষতের মতো দেখাচ্ছিল। সেই ক্ষতের জ্বালায় অস্থির হয়েই যেন এই বিরাট প্রাণীটি ছটফট করতে করতে আতঙ্কে ছুটে চলেছে। নিত্যকাল স্টেশন লাইন সমস্ত যেন আমরা আজ ফেলে এসেছি। অসীম মরুর মাঝে আমাদের ট্রেন যেন দিক ভুল করে ফেলেছে। আর সেই আর্তনাদ সত্যকার রক্ত মাংসের জীবনের কণ্ঠ থেকে যেন তা বের হয়ে আসছে। সমস্ত অন্তর সেই অস্বাভাবিক চিৎকারে প্রতি মুহূর্তে শিউরে উঠছিল। উঠে দাঁড়ালাম। এই ট্রেন আর খানিক বাদেই ধ্বংস হয়ে যাবে, মনের মধ্যে এই বিশ্বাস দৃঢ় হয়ে গেছে। আমার সঙ্গীর সাথে লাফিয়ে পড়ার জন্য প্রস্তুত হলাম। আমার সঙ্গী দরজার কাছে এগিয়ে হঠাৎ ঝাঁপ দিয়ে পড়লেন। আমি দরজার কাছে অগ্রসর হলাম, কিন্তু আতঙ্কের বন্যা চেতনাকে একেবারে ভাসিয়ে নিয়ে যেতে বোধহয় পারেনি। কোথাও একটু শিকড় আশ্রয় করে তখনও সামান্য চেতনা বোধহয় জেগেছিল। স্বতন্ত্র দেহ মানে অত্যন্ত প্রবল একটি আকর্ষণ অনুভব করলেও গাড়ি থেকে লাফিয়ে পড়তে পারলাম না। দরজার হাতলে হাতটা যেন আমার ইচ্ছার বিরুদ্ধেই জোর করে আটকে রইল। হঠাৎ চমকে অনুভব করলাম ট্রেনের হুইসেলের শব্দ থেমে গেছে। অন্ধকারে সামনের দিকে চেয়ে একটি স্টেশনের আলো যেন দেখা যাচ্ছে বলে মনে হলো।
দরজাটা বন্ধ করে বেঞ্চে এসে বসলাম। মাথাটা ঝিমঝিম করছিল। এই দারুণ শীতের ভেতর সমস্ত শরীর ঘেমে উঠেছিল। সাহসা আমার সঙ্গীর কথা মনে করে সচকিতে উঠে দাঁড়িয়ে শিকল টানতে গেলাম, কিন্তু পারলাম না। মাথাটা সেই মুহূর্তেই অত্যন্ত ঘুরে উঠল। কতক্ষণ অজ্ঞান হয়েছিলাম বলতে পারি না, কিন্তু জ্ঞান যখন হলো তখন দিগানা স্টেশনে গাড়ি থেমেছে। একটি বৃদ্ধ রাজপুত আমার গাড়িতে। তার দরজা খোলার শব্দেই চমকে উঠে বসলাম এবং বাইরে স্টেশনের নাম দেখে তাড়াতাড়ি নেমে পড়লাম। দেগানা স্টেশনটি আরও ছোট। রাত্রির শেষ প্রহরে কারো অন্ধকারের মাঝে একটি বাতি তা স্টেশন মাস্টারের ঘরের সামনের প্ল্যাটফর্মটুকুতেই আলোকিত করেছে মাত্র। রাস্তার ঘটনা জানাবার জন্য তাড়াতাড়ি স্টেশন মাস্টারের ঘরের দিকেই গেলাম। স্টেশন মাস্টারের অফিসে দেখলাম স্টেশন মাস্টার গার্ড ও ড্রাইভারকে ধমক দিচ্ছেন। গাড়ি নাকি 2 ঘন্টা লেট হয়েছে। এখন বিপরীতমুখী গাড়ির জন্য তাকে সাইডিংয়ে ফেলতে হবে, এর জন্য তাতে আরও বেশি দেরি হবে। রোজ রোজ এরকম লেট হচ্ছে, এই অপবাদে ক্ষুব্ধ হয়ে ড্রাইভার জানালো সে কি করবে। আজও বাঙালি বাবু নিশ্চয়ই তার গাড়ি চেপেছিল। কথাটার মর্ম কিন্তু বুঝতে পারলাম না। স্টেশন মাস্টার ক্ষুব্ধ হয়ে কি বলতে যাচ্ছিলেন, আমি আর দেরি করতে না পেরে তার কথায় বাধা দিয়ে ট্রেনের ঘটনা বললাম। এখনও ট্রলি পাঠালে তাকে খুঁজে পাওয়া যেতে পারে। নিজে আমি তাদের সঙ্গে যেতে রাজি আছি এ কথাও জানালাম, কিন্তু আমার কথার পর তাদের ব্যবহারে আমি অবাক হয়ে গেলাম। ড্রাইভার স্টেশন মাস্টারের দিকে ফিরে এবার অত্যন্ত গর্ব ভরে জিজ্ঞাসা করলো সে যা বলছিল তা সত্য কিনা। স্টেশন মাস্টারের রাগ দেখলাম দূর হয়ে গেছে। আমার কথায় তাদের ঔদালীন্য দেখে আবার জিজ্ঞাসা করলাম, একটা লোক হয়তো মারাই পড়েছে আর আপনারা তাকে উদ্ধার করবার চেষ্টা করবেন না? স্টেশন মাস্টার একটু হেসে বললেন, সে চেষ্টা 10 বছর আগে করা উচিত ছিল বাবু, এখন আর হয় না। তার মানে? তার মানে 10 বছর আগে এই রেলের একটি ব্রাঞ্চ লাইনে একবার ট্রেন আউটলাইন হয়ে যাওয়ায় গাড়ি থেকে লাফাতে গিয়ে একজন বাঙালি বাবু মারা পড়েছিলেন। সে ব্রাঞ্চ লাইন এখন তুলে দেওয়া হয়েছে, কিন্তু লোকে বলে বাঙালি বাবু এখনও সেই লাইনে দাঁড়িয়ে ট্রেনকে এক একদিন চালিয়ে নিয়ে যান। এক একদিন যে অকারণে এই লাইনের গাড়ি লেট হয় সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তার কথা শেষ হবার পূর্বেই চমকে উঠে আমি তাকে চুপ করতে বললাম। নীরব হয়ে সকলেই আমার ভীত দৃষ্টি অনুসরণ করল। প্ল্যাটফর্মের একটিমাত্র বাতির আলোয় একটি দীর্ঘকায় পুরুষের ছায়া আমাদের ঘরের দরজায় এসে পড়েছে। দেখলেই মনে হয় পিঠে তার কিছু একটা ভার আছে। ভালো করে দেখতেই সে ছায়া সরে গেল। এখানেও মহাকালের পথের প্রতীক বুঝি তার নিঃসঙ্গ যাত্রার সঙ্গী খুঁজতে এসেছিল। এতক্ষণ শুনছিলেন ডিজিটাল দুষ্টুমি অডিও স্টোরি। গল্পটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে অবশ্যই ভুলবেন না। আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ।